জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা পড়াশোনার বাইরে নতুন অন্যরকম টপিক নিয়ে এলাম। প্রচুর মেল এসেছে, হোয়াটসঅ্যাপ কয়েক হাজার। তো অত্যন্ত প্রেশারের জন্য বা এক দুদিন আমি ওয়েট করলাম। তো ছাত্রছাত্রীদের যে প্রশ্ন কয়েকটা এসেছে, টপিকটার নাম দেখতেই পাচ্ছ, স্ক্রিনে ফুটে উঠেছে। মাদ্রাসা কমিশনে যে রেজাল্ট পাবলিশড হলো নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয়টা নিয়ে বলবো। সত্যি বেশ কিছু প্রশ্ন আমাকে ভাবিয়েছে, বা যে সিস্টেমটা পদ্ধতিটা নিয়ে ভীষণ কিছু আমিও ভাবলাম। আমরা তো ইতিহাসে একজন ছাত্র, আর তো কিছুই নয়। তো আমি একজন স্টুডেন্ট বা ছাত্র হিসাবে আমি অন্য স্টুডেন্টের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। মাদ্রাসা বোর্ড যখন পরীক্ষা নিল, দীর্ঘদিন তো পরীক্ষা নেই, 7th SLST পরীক্ষা নিয়ে যে সিস্টেমটা করলো, 4টে গ্রুপ হয়েছিল প্রশ্নপত্রের, ABCD 4টে সিরিজেতে প্রশ্ন হয়েছিল। তো ডি সিরিজে আমরা দেখলাম 67টির পর থেকে দাগ নম্বরগুলো ভুল। পরীক্ষার দিনেই তো অগণিত ছাত্রছাত্রী ফোন আর ফোন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই একের পর এক কমেন্ট করলো। শতাধিক ফোন পেয়েছিলাম যে স্যার আমাদের কি হবে। সবচেয়ে বড় কথা যে সেন্টারগুলো হয়েছিল যে যা খুশি বলেছে, কোনো সিস্টেম বা কোনো নিয়ম শৃঙ্খলা কিন্তু নেই। 1960-এ বিধানচন্দ্র রায় বলেছিলেন, ভারতরত্ন পুরস্কার পাওয়ার পর জওহরলাল নেহরু তখন মঞ্চে উপস্থিত। 1960-এ প্রথম বাঙালি ভারতরত্ন পাচ্ছেন বিধানচন্দ্র রায়, মাননীয় ডাক্তার ছিলেন। তাকে বলা হলো যে বিধানবাবু আপনি কিছু বক্তব্য রাখুন, এত বড় মাপের ডাক্তার আপনি। তখন তিনি কি বলবেন খুঁজে না পেয়ে একটা শব্দ বলেছিলেন যে অনিয়মটাই অসুখ। মানে নিয়মটা বা সার্কুলেটটা বা ডিসিপ্লিনটা বা নিয়ম শৃঙ্খলাগুলো বোধহয় কোথাও পৌঁছানো হয়নি। কেউ বলেছে ওটা শাশুড়ি ধরে নাও, কেউ বলেছে 68 থেকে তুমি কন্টিনিউ করে যাও, কেউ বলেছে একটা বাদ দিয়ে করো। যে যা খুশি বলেছে, যে যা খুশি করেছে। তো এই মতো অবস্থায় এতদিন তো উত্তরপত্র দিয়ে রেজাল্ট বেরোলো, মাঝে যদি একটা সমস্যা হতেই পারে। আমি মানুষ, আমার অনেক ভুল হয়, আমি ধরে নিলাম। প্রচুর ভুল হয়, সংশোধন হয়, আপগ্রেডেশন করি আমরা, এবং দিবারাত্র আপগ্রেডেশন করি নিজেকে আমি। তো মাদ্রাসা পরীক্ষায় কি পরীক্ষাটা একবার ফের নিয়ে নিতে পারতো না? আমার প্রথম প্রশ্ন। খালি সমস্যার সমাধান থাকতো 1 নম্বর। ইতিহাস প্রশ্নের ক্ষেত্রে বললাম, প্রথমে ইতিহাসটা নিয়ে বলছি। বা আমি ডি সিরিজের ক্যান্ডিডেটদের পরিপ্রেক্ষিতে আমি 67 পর্যন্ত প্রশ্নের উপরে কাট অফ মার্কস নেবো, বাকিটা নেব না। সেটাও তো ঠিক নয়। দীর্ঘদিন পরীক্ষা, 90 দিনের পরীক্ষা, 67-র মধ্যে নেব, এটা যদি একটা মানে কেউ শিক্ষা বুঝে না, টুকটাক কোথাও ক্লাবে হচ্ছে, কোথাও রিক্সা স্ট্যান্ড, রাস্তাঘাটে হলো, মেনে নিলাম। কিন্তু যখন একটা ওভারঅল একটা পরীক্ষা হবে, যেখানে মাদ্রাসার শিক্ষক শিক্ষা নিয়োগ হবে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ওই মাদ্রাসায় গিয়ে প্রশিক্ষণ দেবে, পড়াবেন, তাদের উপর ডিপেন্ড করে অনেক ছাত্রছাত্রী বড় জায়গায় গিয়ে ওয়ার্ল্ড কাঁপাবে, এই যে একটা মানসিকতা, ভাবনা, এটা কিন্তু একটু কোথাও আমার প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেল। একটা প্রবাদ আছে, গাছের গুরুত্ব জানলে ঔষধ হয়, না জানলে জ্বালানি হয়। তো এই বেকারের যন্ত্রণার গুরুত্ব কিন্তু বুঝতে হবে, এটা আমি খুব বোঝার চেষ্টা করি, এবং চুপচাপ দেখি কে কি বলে, সাইকোলজি বোঝার চেষ্টা করি। তো আমার কয়েকটা প্রশ্ন সবার উদ্দেশ্যে। ইতিহাস প্রশ্ন ডি সিরিজ কেন ভুল হলো, প্রথম কথা। কেন তার প্রথম পরীক্ষা নেওয়া হলো না? কেন 67-র পর সকল সিরিজে উত্তর দিয়ে দেওয়া হলো? এখানে অনেকগুলো প্রশ্ন, 8-10খানা প্রশ্ন জন্মাচ্ছে। এক, যারা 67-র পর 20খানা ভুল করেছিল তাদের তো নাম্বার দিয়ে দেওয়া হলো। আবার যারা ওখানে নেগেটিভের ভয়ে করেনি তারাও তো নাম্বার পেয়ে গেল। এটা কি ঠিক হলো? আমার এই প্রশ্নগুলো থাকবে উচ্চপদস্থ মাদ্রাসা সার্ভিস কমিশন আধিকারিকদের কাছে। আমি এক নিজের ছাত্র হিসাবে আমি গঠনমূলক একটা প্রশ্ন রাখবো, এবং ইন্টারভিউ যে ডাকা হয়েছে তার কাট অফ মার্কস কত হলো পরিষ্কার করে বলে দিলে কি ভালো হতো না? এবং যেহেতু ওই মার্কশিটে প্রত্যেককে লিখিতভাবে দেওয়া হয়েছে, তাহলে সেখানে একটা উল্লেখ করে দিলে হতো, এত পড়তে নেমেছে, এই সাবজেক্টে এত, এই সাবজেক্টে এত, 9, 10, 11, 12 পরিষ্কার হতো। যে ডাকাটা হয়েছে 1.1, 1.4 বা 1.5 বা 1.3 যদি ডাকা হতো, অনেক ছিল ডাক পেত। হয়তো রিটেন তারা আরো নামতো 1-2 নম্বর, কিন্তু ইন্টারভিউ দেখা গেল আরো ব্রিলিয়ান্ট ছেলে, হয়তো 1.4 হারে ডাকলে, 0.3 বাড়িয়ে দিলে, যে ছেলেগুলো ডাক পেত তাদের একাডেমিক স্কোর ভালো বা আরো ইন্টারভিউ ভালো দিত, তাদের লেভেল, যোগ্যতা, ইন্টারভিউ স্কিল তাদের অনেক বেশি বলে তারা চাকরি পেতে পারত। তাহলে এত কেন মিনিমাম ডাকা হলো, এই একটা প্রশ্ন। কেন পুনরায় পরীক্ষা নেওয়া হলো না ডি সিরিজের জন্য? যদি করতেই হতো 67 পর্যন্ত নিয়ে কাট অফ মার্কস হোক, ওদিকটা পুরো বাদ, তাহলেও কিছুটা মানা যেত। প্রথমেই সিস্টেমটা ভুল। 20 শিক্ষানীতিতে, জাতীয় শিক্ষানীতি বলা আছে 2টো পেপার ছাড়া কোথাও টিচার রিক্রুট করা যাবে না। সে ফার্স্ট পার পিটি কাম সাবজেক্ট হোক, টেট কাম সাবজেক্ট হোক, সব জায়গায়, সব রাজ্যে তাই হচ্ছে। সেখানেও দেখলাম যে 2টো পেপার হয়নি, শুধু সাবজেক্ট নিয়ে নেওয়া হলো।
মানে পুরো সিস্টেমটাই আমার যেন মনে হলো কোথাও একটু ভুলভ্রান্তি রয়েছে। যদি সাজিয়ে নেওয়া হয়, সঠিক বার্তাগুলো দেওয়া হয়, কি যুক্তিতে নেওয়া হলো, এগুলো করলে মনে হয় ভালো হয়। এমনি অল্প সিট, দীর্ঘদিন পরে পরীক্ষা, তাতে ছেলে মেয়েদের বহু প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমার আজকে আসা। তাহলে কি এই সিস্টেমের জন্য আবার কোর্ট কেস হবে, আবার স্টে অর্ডার হবে? তাহলে আমরা চাকরি দেব না, এই মানসিকতা সার্ভিস কমিশনের ছিল? তাহলে পরীক্ষা নিতেই গেল কেন? অনেক প্রশ্ন জাগলো, আর সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে এসেছি। স্ক্রিনে যেগুলো তুলেছি একটু দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশন, আমি এই হেডিংটা রেখেছি। বিষয় দিয়েছি ইতিহাস এবং নবম দশম। এই জায়গাতেই দেখলাম বি সিরিজের উত্তরটাতে আমরা ভুল করেছিলাম। তার জন্য এ, বি এবং সি এই তিনটে ক্যাটাগরি ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়ে নবম দশমে সাফার করলো। কি যুক্তিতে এটা নিল? আমি তো যেটুকু মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পাস করেছি, আমরা তো আর ব্রিলিয়ান্ট বিশাল স্টপ ট্যাঙ্কের ছেলে ছিলাম না, ছোটখাটো আমরা স্টুডেন্ট একজন। তাতে আমার মনে হয়েছে সিস্টেমটা কোথাও একটু ভুল আছে। নিশ্চয়ই মাদ্রাসা সার্ভিস কমিশনের আধিকারিকগণ দেখবেন এবং এর গঠনমূলক সলিউশন দেবেন। আশা করি কাট অফ মার্কস নিয়ে ভাববেন, বা ডি সিরিজের জন্য কেন সবটা নিলাম, আমার একটা প্রশ্ন। এবং আমি প্রশ্ন রেখেছি, এটা কি হলো? এটা কি সঠিক হলো? এই জিজ্ঞাসার চিহ্নটা কি ফুল স্টপ করা যেত না? আমার এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। এই জিজ্ঞাসার চিহ্নের ফুল স্টপ আমার চাই। এটা আমার একটাই প্রশ্ন উত্তর হয়ে গেল। এই জিজ্ঞাসা চিহ্ন নয়, ফুল স্টপ চাই। এটা সঠিকভাবে রিকমেন্ড হলো, যা দীপ্ত কণ্ঠে আমরা বলতে পারি। কোনো ছাত্রছাত্রীকে কোনো ধোঁয়াশা দিয়ে না হয়, কোথাও কোনো ছেলে মেয়ে সন্দেহ না হয়, আবার সেই করাপশন, আবার সেই কোর্ট কেস, আবার তদন্ত, আবার বহু মানুষ জেল যাবে, ছেলে মেয়েরা সাফার করবে। এই যে জায়গাটা, আজকে পিএসসি অন্যান্য পরীক্ষা বলছে আমরা বিজ্ঞপ্তিতে বদ্ধপরিকর, সুপ্রিম কোর্ট ওবিসি রায় না মিললে হবে না। এই ওবিসির সমস্যার সমাধান মানুষ কি করবে? আমাকে ওবিসি ফর্ম ফিল আপ করে করানো হয়েছে, মানুষ কি করবে? তাহলে আব্রাহাম লিঙ্কন 1863-তে কি বলেছিলেন? গভর্নমেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তো সরকার তো জনগণকে নিয়ে চলবে। আমার 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 কোনো সরকার সমালোচনা মন্তব্য আমি করব না, আমি গঠনমূলক কথা বলবো। যুবশক্তির জন্য যদি সরকার কিছু ভাবে বা করে, আমরা ভাববো। পিএসসি দেখলাম ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছে মিসলেনিয়াস ক্লার্কশিপ। এইখানে অনেক প্রশ্ন, যে পরীক্ষাটা হলো তার সিট কমিয়ে দেওয়া হবে, কিছু কেটে নিয়ে এসে কিছু দিয়ে আবার ফর্ম ফিল আপ করে বহু টাকা পিএসসি ইনকাম করবে। এসব প্রশ্নগুলো কেন আসবে? সঠিকভাবে রিকমেন্ড হোক না। ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি দিয়েছ, 25 সালে পরীক্ষা নিব, ওবিসিরাই মিললে গুড, ওই সিট কোনো কমাবো না, পিএসসি কনফারেন্স করে বলে দিলে ভালো হতো না? মাদ্রাসা কমিশন যদি কাট অফ মার্কস দিত, তাদের ক্ষেত্রে কি ভালো হতো না? আমার জিজ্ঞাসা চিহ্নটা এই জন্যই, এটা কি হলো? বহু ছেলে মেয়ে কেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুক করবে? সার্ভিস কমিশন সঠিক পথে নেবে। বি সিরিজের জন্য, এ বি সি সিরিজের ছাত্রছাত্রীরা কেন এই সাফার করবে? কেন তারা এই রূপ করা হলো? ডি সিরিজের জন্য কেন করা হবে? তাই ডি সিরিজের জন্য যদি পরীক্ষায় নিয়ে নেওয়া হতো, প্রশ্নের মান সমান রেখে শুধু ডি সিরিজের পরীক্ষার্থীদের একটা আলাদা পরীক্ষা নেওয়া হবো, হতেই পারে। আমরা দেখলাম পিএসসি ক্লার্কশিপে 4টে ভাবে পরীক্ষা হয়েছে, 6টা পরীক্ষা হয়েছে, সর্বক্ষেত্রেই দেখছি চিৎকার আন্দোলন, না ঠিক হয়নি, উত্তরপত্র লিক। ক্লার্কশিপে 4টে দেখলাম, হাফে অনেকে মেয়ে নিয়েছে, প্রশ্ন 99% দেখলাম অ্যাকুরেট ব্যাকই রেখেছিল। তাহলে এবিসির মাপে প্রশ্ন কি আরেকটা শুধু ডিসি যে পরীক্ষা নিয়ে যেত না, বা 99টা ক্যান্সেল করে দিয়ে পুনরায় কি পরীক্ষা করা যেত না? আমরা ইউজিসি নেটের কথা বলুন তো, এই তো কমাসায় ঘটনা দেখলাম, এনটিএ নেট, ইউজিসি এনটিএ নেটে দেখলাম। আর কি দেখলাম? যে এনটিএ যে নেট নিল ইউজিসি, সেখানে গিয়ে দেখলাম আমরা যে প্রশ্ন লিক আউট হলো, সঙ্গে সঙ্গে পোস্টপন করলো, কিছুদিনের মধ্যে ডেট দিয়ে নতুন পরীক্ষা আবার নিয়ে নেওয়া হলো। তার ভিতরে কাট অফ মার্কস হলো, কোনো ছাত্রী তো আন্দোলন নেই। আমি ধরছি আমরা মানুষ, ভুল হয়েছে, সকলের ভুল হয়, আমার অনেক ভুল হয়, আর সংশোধন করি, আর সংশোধন করার জন্য আমরা লাইফে এসেছি আমরা। তো এটা যদি সংশোধন করে নিয়ে কিছু একটা বার্তা দেওয়া হয়, আমার মনে হয় খুব ভালো হতো। এর পরিবর্তে একটা নতুন পরীক্ষা তো নেওয়া উচিত ছিল, আমার প্রশ্ন ছিল এটা, নেওয়া উচিত ছিল। এবার সেটা তো আমাদের হাতে নেই, আমরা একজন ইতিহাসের পাঠক হিসেবে আবেদন রাখবো, এটা একটা স্থায়ী সমাধান ইতিহাস ক্যান্ডিডেটদের নিন। পুরো কাট অফ মার্কসটা জানিয়ে দিন, কোন সাবজেক্টে নবম দশম, একাদশ এবং দ্বাদশে কত নম্বর জানিয়ে দেওয়া হোক, সুষ্ঠুভাবে রিকমেন্ড হোক। আগামী দিনে প্রতি বছরের যে আমাদের দাবি, রাস্তাঘাটে, পত্র পত্রিকা চারিদিকে আমরা লিখছি, যেখানে যে সুযোগ পাচ্ছে বলছে, প্রতি বছর 26শে বিধানসভার পূর্বে 2025 সালে আমাদের স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন ঘোষণা করে দিক, প্রাইমারি আপার ঘোষণা করুক, প্রত্যেক ডিপার্টমেন্ট স্বচ্ছতার সহিত আমরা বেশিরভাগ যে সিট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, তা রিকমেন্ড করব। এই বার্তা 2025 সালে গভর্নমেন্ট দেবে, এই আশা রেখে আমি আজকে শেষ করছি ইউটিউব ভিডিওটি। আশা করব 26শে নিরিখে 25 সালে রিকমেন্ড হচ্ছে, হবে, এই আশাটুকু আমি সকলের প্রতি রাখছি। এবং ছাত্রছাত্রীরা পড়ায় মন দিন, এবং ইতিহাস বিষয়ে
একাদশ শ্রেণী যে নতুন সিলেবাস এলো, গ্রিক, মিশর, রোম, চীন, জাপান, এই জায়গাগুলোর উপরে মেসোপটেমিয়া, সুমেরীয় মন দিয়ে পড়াশোনা শুরু করে দিন। কারণ একাদশ দ্বাদশে বসতে গেলে নতুন 11 সিলেবাস ঢুকছে, এটা আমরা আশা করতেই পারি। তাই মাদ্রাসার যে ভুলগুলো করেছে এগুলো আশা করি সংশোধন করবে। আগামী দিনের মাদ্রাসা বা কুলসারি যে বিজ্ঞপ্তি আসবে সেখানে আমরা সলিউশন একটা সঠিক রূপরেখা পাবো, এই আশা রেখে আজকে ভিডিও এখানে রাখলাম। আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই আধিকারিকগণেরা যারা রয়েছেন তারা আশা করি একটা সুষ্ঠু সমাধান প্রেস কনফারেন্স করে বা মেলে আপলোড করবে, এই আশাটুকু নিয়ে আজকে আমরা ভিডিওটি শেষ করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করি দ্রুত বিজ্ঞপ্তি আসছে কুলসারি সার্ভিস কমিশনে, আশা করা যাচ্ছে যাদের নেট সেটের যোগ্যতা আছে, মার্কস আছে, তারা নেট এবং সেট খাটুন। জানুয়ারি মাসে নেট আছে, জুনে নেট, ডিসেম্বরে নেট এবং সেট আছে। 25 সালে আপনারা ভালো করে খাটুন। যারা বিহারেতে ট্রায়াল 2, 3 পাস করে রয়েছেন, ট্রায়াল 4 আছে, আপনারা একটু ভালো করে পরিশ্রম করুন, হতাশা ডিপ্রেশনে যাবেন না, মন দিয়ে পড়াশোনা করে নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন। 5টা প্রধান ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বকের বেশি গুরুত্ব না দিয়ে চোখের গুরুত্ব দিবেন, জিভের গুরুত্ব দিবেন, নাকের গুরুত্ব দিবেন, কানের বেশি গুরুত্ব দিবেন। এই 4টে অর্গান বেশি করে আমাদের মস্তিষ্কের সামনে আছে। আর একটু বই পড়ার অভ্যাস তৈরি করুন আর নতুনভাবে আপনারা পড়াশোনা শুরু করুন, এটাই আশা রইল। আজকে এই পর্যন্ত রইল। বাই।